अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দেখুন, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি। আপনাদের সবার কাছে এটা বিশ্বাস করা খুবই মুশকিল যে সুধা যা কিছুই করেছে সেটা একটা মানসিক রোগের জন্যই করেছে। আপনাদের এটা বুঝতে কিছুটা সময় লাগবে। ততদিন জ্যোতি সুধা আমাদের সঙ্গেই থাকবে। না বাবা পঙ্কজ, দিদির শ্বশুর বাড়িতে থাকাটা ঠিক হবে না। সুধার কোথায় থাকবে? পঙ্কজ, সুধার আমাদের বাড়িতে থাকাটা ঠিক দেখায় না। জ্যোতি, এখন কিন্তু আমাদের শুধু সুধার ব্যাপারেই ভাবা উচিত। চলো জ্যোতি, বাড়িতে যাই। এসো জ্যোতি। এসো সুধা। পঙ্কজ বলছি, ওই জ্যোতি, দেখো, তোমার মনে যে দ্বিধাবোধ চলছে সেটা আমি বুঝতে পারছি। তোমার মনে আছে বিয়েতে 7 পাকে ঘোরার সময় আমরা একে অপরকে অনেক কথা দিয়েছিলাম? এটা কথা দিয়েছিলাম যে যা তোমার সেটা আমারও, সেটা ভালো সময় হোক বা খারাপ। এই বাড়িটা তো তোমারও জ্যোতি। এসো। চল। আরে মা সুধা, কেমন আছো? সবকিছু ঠিক আছে মা, সুধা জামিন পেয়ে গেছে। আমি জ্যোতিকে বললাম যে সুধা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কিন্তু আমি বলছিলাম কি, সুধার বাবা মা ওনারা। দাদা, তুমি তো জানো যে আমি সব জানি, সেই জন্যই তো সুধাকে এখানে নিয়ে এসেছি। আমি জানি যে তোমাদের মনে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে, আর এর সব উত্তর আমি নিজে দেব, কারণ এটা আমাদের পরিবারের সমস্যা। সুধার সঙ্গে এই দুর্ঘটনা হওয়ার পরে ওর ফ্যামিলি ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না। এইরকম একটা সিচুয়েশনে ওর আমাদের ভালোবাসা আর সাপোর্টের ভীষণ প্রয়োজন। শুধু এই জন্যই আমি জ্যোতিকে বললাম যে সুধা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। আমি ঠিক করেছি মা। উদয় দাদা, উদয় দাদা। মা, তুমি কিছু বলছো না? আমি কি ঠিক করলাম? হ্যাঁ বাবা, কিন্তু তুই একদম ঠিক কাজ করেছিস বাবা, এটাও তো সুধার নিজেরই বাড়ি। আমি কিন্তু চাই না যে সুধা কারোর বাড়িতে বোঝা হয়ে থাকুক। ব্যাস কয়েকটা দিনের ব্যাপার। আমি যেই একটু সুযোগ পাবো আমি ওর জন্য কোনো হস্টেল বা কোনো। যদি তুমি এসব কি কথা বলছো? এই বাড়ি তোমার, আমরা সবাই তোমার। আর থ্যাঙ্কস বাবা। দেখলে জ্যোতি, আমি বলেছিলাম না এই বাড়িতে সুধাকে সবাই ভালোবাসবে। তুমি সুধাকে গেস্ট রুমে নিয়ে যাও, ওর এখন বিশ্রামের প্রয়োজন। আচ্ছা চল।
আয় বাবা, হ্যাঁ বস। আয় বাবা, আয় বাবা, এদিকে আয়। বস বাবা। পঙ্কজ, আমি তোমার কথা বুঝতে পারছি বাবা। কাউকে সাহায্য করা খুবই ভালো কথা, কিন্তু সুধাদের পরিবারের সাথে আমাদের আত্মীয়তা সম্পর্ক, কিন্তু কেউ গায়ত্রী, আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক হয় কিসের জন্যে? দুঃখের সময় তো মানুষকে সত্যিকারে চেনা যায়। হ্যাঁ, কিন্তু তুমি তো সেদিন টিভিতে দেখেছিলে কত কি বলছিল নিউজে। আর কল্পনাও বলেছে সুধার মানসিক অবস্থা ঠিক নেই। এই অবস্থায় আমি জানি না কোনটা উচিত আর কোনটা নয়। কাউকে সাহায্য করার সিদ্ধান্তটা কখনো ভুল হতেই পারে না গায়ত্রী। ভগবান না করুক আমাদের বাড়ির কারোর এরকম হলে তখন কি আমরা তাকে আলাদা করে দেব? জ্যোতি আমাদের পরিবারেরই একজন। জ্যোতির বাড়ির লোক এই অবস্থায় যদি সুধাকে মেনে না নিতে চায় তাহলে ও কোথায় যাবে? বড় পাপা, আমিও শুনেছি যেটা ওই দিন ডাক্তার বলেছিলেন। ওই মেয়েটা তো একেবারে পাগল। আমার খুব ভয় লাগে এই রকম লোকজন দেখে, না জানি কি না কি করবে। দেখো, সুধা আমাদের বাড়ির অতিথি, ওর ঠিকমতো খেয়াল রাখবে, বুঝেছো? যাও রান্নাঘরে গিয়ে কাজ করো। সুধা, তোর জন্য জল রেখে দিয়েছি। আর তোর যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে এই ফোনটা থেকে 11 নম্বর ডায়াল করবি, যে কোনো সার্ভেন্ট চলে আসবে। আর যদি আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে 16 নম্বর ডায়াল করিস, ঠিক আছে? কিছু খাবি তুই? ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি আসছি। আমি খুব খারাপ, তাই না? আমি সবাইকে কষ্ট দিয়েছি, সেজন্য বাবার মা আমাকে বাড়িতেও রাখতে চাইছে না। ঠাকুমা আর দিবিও আমাকে আমার উপরে রেগে আছে। কিন্তু আমি কি করব দিদি? আমি 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 তো কিছু, এখন সময় এইসব কিছু ভাবার নয়। তোর এখন বিশ্রামের প্রয়োজন, তুই বিশ্রাম নে। সময়ের সাথে সাথে সবার রাগ ঠিক পড়ে যাবে। বোকা একটা, সবাই তোকে ভালোবাসে। না দিদি, আর কিচ্ছু ঠিক হবে না। আমি জানি আমি পাগল হয়ে গেছি, তাই না? সেজন্য কেউ আমাকে নিজের কাছে রাখতে চাইছে না। কি সব কথা বলছিস তুই সুধা? কিচ্ছু হয়নি তোর। না দিদি, আমি জানি আর কিচ্ছু ঠিক হবে না। দিদি, ওরা আমাকে পুলিশ আমাকে আবার পাগলা গারদে পাঠিয়ে দেবে না তো দিদি? দিদি দিদি বল না, আমার সাথে এরকমটা করবে না তো ওনারা? বল না সুধা, কেউ তোর সাথে এরকম করবে না, কেউ না। দেখ, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তো তোর সাথে। দেখ, তোর জামিনও তো হয়ে গেল, এবার তুই তাড়াতাড়ি ঠিকও হয়ে যাবি। আমি বলছি তো তোকে। কিন্তু এখন তুই এইসব কথা বাদ দে আর ভালো করে বিশ্রাম কর। আমি তোকেও কত সমস্যার মধ্যে ফেলে দিচ্ছি, তাই না? ভেবেছিলাম আমি চাকরি করলে তোর একটু সুরাহা হবে, কিন্তু তোকে আরো সমস্যা ফেলে দিলাম। সবার সমস্যার কারণ একমাত্র আমি। সুধা, নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করে এবার। সুধা,
হয়নি রে তোর, আর সব ঠিক হয়ে যাবে দেখিস, একদম একদম আগের মতো। আমাকে ভরসা করিস তো? দিদির কথা শুনে চলবি তো? এখন এসব ভাবা বন্ধ কর আর বিশ্রাম কর। ঘুমিয়ে নে, এসব আজে বাজে কথা ভাবিস না। হ্যাঁ, আরে দাদা, আরে আরে তুমি কেন এলে? আমাকে ডেকে নিতে পারতে। আরে ঠিক আছে রে উদয়, জীবন মাঝে মধ্যে মানুষকে এমন একটা জায়গাতে নিয়ে এসে দাঁড় করায় না, যেটা ঠিক করা খুবই মুশকিল হয় যে কোন রাস্তাটা তার জন্য ভালো হবে। আমার মনে হয় তুইও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছিস। দেখ, আমি তোর বড় দাদা, আমি শুধু এটা বলতে পারি নিজের মনের কথা শোন। এখন সবসময় নিজের মনের কথাই শুনেছি আমি, সেই জন্যই হয়তো শাস্তি পাচ্ছি। অনেকবার আমার মাথায় অনেক রকম প্রশ্ন এসছে মেয়েটাকে নিয়ে, কিন্তু কিন্তু প্রত্যেকবার মনকে ভুল বুঝিয়েছি আমি। ভালোবাসতাম বলে ওকে, মনের কথা শুনলাম আর ভালোবাসার পরিবর্তে প্রতারণা পেলাম। আরে না রে উদয়, যারা মনের কথা শোনে তাদের সঙ্গে কোনোদিনও খারাপ হয় না। হ্যাঁ, মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে তাদের মনে হয় তাদের সঙ্গে শুধু খারাপই হচ্ছে। জীবনও না মানুষকে অনেক ধরনের পরীক্ষা নেয়, শুধু তুই হার মেনে নিবি না, মাঝে মধ্যে ভালো করে দেখতে হয় রে। আমি অনেক দেখে নিয়েছি দাদা, শুধু তুমি দেখতে পাচ্ছ না। ওই মেয়েটা আগে দেবিকা, তারপরে সুধা। খুব ভালো অভিনয় করতে পারে ও। উদয়, কখনো কখনো মানুষ খোলা চোখে যা দেখতে পায় না সেটা মনের চোখ দিয়ে দেখতে পায়। আমি না কোনোদিন সুধাকে দেখেছি আর না দেবিকাকে, শুধু শুনেছি। আর আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে ও ইনোসেন্ট, ও খুবই অসুস্থ। ওর আপনজনদের সঙ্গ আর ভালোবাসার খুব প্রয়োজন এখন। আমি জানি যে যারা চোখে দেখতে পায় তারা না দেখে কোনো কিছু বিশ্বাস করতে চায় না। সেই জন্য হসপিটাল থেকে আমি সিসিটিভির রেকর্ডিং নিয়ে এসেছি। এর মধ্যে তুই দেবিকাকে সুধা হতে আর সুধাকে দেবিকা হতে দেখতে পারবি। আমি এটা আশা করছি যে আমার ভাই সত্যিটাকে বুঝতে পারবে। দেখো, আমি কোনো সুধা ফুধা নই, আমি হলাম দেবিকা, আর মানুষ আমাকে এই নামেই ডাকে। আমি তোর দিদি হই, জ্যোতি। আচ্ছা, তুমি তুমি সেই না যে আমাকে ম্যাজিস্ট্রেটের রুমে থাপ্পড় মেরেছিল? ও, আই ফরগট। তোমার থাপ্পড়ের জবাব তো আমি ওখানেই দিয়ে দিয়েছিলাম, তাই না? দেবিকার মন অনেক বড়, সে তোমাকে ক্ষমা করলো। ডক্টর, দিদি, সুধা, আমি এখানে। সব নাটক এগুলো, নাটক। আমি তোমাকে সত্যি ভালোবাসলাম, আর তুমি তাও আমার সাথে এরকম। উদয় বাবু,
আর কি বলতে এসেছো? উদয়বাবু, আমি আপনাকে কোনোভাবে ঠকাইনি। এতে আপনার কোনো দোষ নেই। আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? একদিন যখন চোখ খুললো তখন নিজেকে এক অদ্ভুত পোশাকে পার্কে দেখতে পেলাম। আমি আপনাকে কি করে বোঝাবো যে আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। পুলিশরা আমাকে বলছে যে আমি ডিস্কোতে কাউকে মেরেছি। ডিস্কোতে? আমি কোনোদিন ডিস্কোয় যাইনি। আবার মিথ্যে। কতবার তুমি আমার সঙ্গে ডিস্কোতে গেছো দেবিকা হয়ে? না হলে তোমার কাছে আমার দেওয়া ওই ব্রেসলেটটা কোত্থেকে এলো? এইসব প্রশ্ন তো আমাকেও বিড়ম্বনায় ফেলছে। পুলিশরা তো এটাও বলছে যে আমি নিজের হাত কেটেছি। আমি নিজের হাত কেন কাটবো? কেন? আমি জানি না আমার সাথে কি হচ্ছে। সেটা ভেবেও আমি ভয় পাচ্ছি। যখন নিজেই কিছু বুঝতে পারছি না তখন আপনাকেই বা কি করে বোঝাই? ব্যাস শুধু এটুকুই বলতে চাই, যদি অজান্তেই আমি কখনো আপনাকে কষ্ট দিয়ে থাকি, আমার কারণে যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করে দেবেন আমাকে। কার উপরে বিশ্বাস করব? যা দেখতে পাচ্ছি, নাকি যেটা আমার মন বলছে? মা, আমার মনে হয় যে সুধাকে বাড়িতে ফিরিয়ে আনা উচিত। পুলিশের লোক কত বড় একটা নাটক করে গেল। এখন যদি সুধা জ্যোতি শ্বশুর বাড়িতে থাকে, তবে ওর শ্বশুর বাড়ি সম্পর্কেও নানা কথা উঠতে পারে, আর সেটাও একদম ঠিক হবে না। বিয়ে হয়ে গেছে আমার জ্যোতিমার, ও নিজের সংসার আছে। আরে ও আর কতদিন এই সংসারের ঝামেলা বহন করবে? আমি জানতাম তুমি ওকে এই বাড়িতে ডাকার কোনো না কোনো বাহানা খুঁজে বার করবে। আমি শুধু ভাবছি জ্যোতির কথা। ও এত কিছু দেখার পরেও সুধার হয়ে কথা বলছে। কত বড় মিথ্যে বললো যে ওর নাকি মাথার কোন অসুখ হয়েছে। হতেও তো পারে পদ্মা। দেখো না, পঙ্কজ বাবু তো কিছু একটা বলছিল। যে কি বলবে ও? জ্যোতি যা বুঝিয়েছে সেটাই তো বলবে। এখন সত্যিটা যা কিছু হোক পদ্মা, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় সত্যি সুধা আমাদের সন্তান। আর এইভাবে যুবতী মেয়ে অন্যের পরিবারে থাকলে তো নানা লোকে নানা কথা বলবে। না, এটা ঠিক নয়। মা, তুমি কি বলো? তুমি আমার কথাও শুনে রাখো। এই বাড়িতে হয় সুধা থাকবে, নয়তো আমি থাকবো।